তো আমি একটু মানে আচ্ছা শুরুটা আচ্ছা, আমার শিরোনামটা কথা শুরু বলতে শুনতে করি। পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি রুমি, আমি শুনতে পাচ্ছি ঠিকভাবে। আমার রিকোয়েস্ট হচ্ছে আসিফ ভাই, রুমি ভাই এবং মাসুদ ভাইয়ের কাছে যে আপনারা যার যার পেজে লাইভটা একটু শেয়ার করে দিন এবং একইভাবে হ্যাঁ, আমি গ্রুপেও, শেয়ার করছি। হ্যাঁ গ্রুপেও শেয়ার করে দিন, আমাদের ভিউয়ার আসতে পারে। ইতিমধ্যে আমাদের সরকার সীমা যুক্ত হয়ে একটু প্রশ্ন করেছেন অতিথিদের কাছে হুম যে আমাদের শ্রোতা এত কম কেন। আচ্ছা, আপনারা কন্টিনিউ করেন প্লিজ। হুম হুম। হ্যাঁ, আমরা শুরু করলাম, তো আশা করি শ্রোতার সংখ্যা বেড়ে যাবে এবং বাড়ছে আস্তে আস্তে। আমরা পেজগুলোতে শেয়ার দেন, বিশেষ করে গ্রুপগুলোতে আপনারা দয়া করে একটু শেয়ার দেন। গ্রুপগুলোতে শেয়ার দিলেই আমাদের শ্রোতা বেড়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা। সবাইকে কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। সবার মঙ্গল কামনা এবং শুভ কামনা করে আমরা আজকের লাইভটা শুরু করব। আজকের লাইভের বিষয় আমরা ইতোমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের আজকের বিষয় হচ্ছে প্রেম, বিয়ে এবং পরকীয়া। আসলে হুম এটার হুম। একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু বলে। এটি হচ্ছে মাসুদ ভাই 2 দিন আগে আমাকে সকালে হঠাৎ করে ইনবক্স করলেন যে মালা ভাই এই ধরনের একটি লাইভ করতে চাই। আমি সঙ্গে সঙ্গে বললাম বা দারুণ আইডিয়া। এবং এই আইডিয়াটা কেন আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে গত কিছুদিন যাবত আমরা প্রেম, বিয়ে এবং পরকীয়া এই সংক্রান্ত বিষয়গুলোতে খুব সাফারার, নানান ধরনের ঘটনা ঘটছে। সাফারার এই কথাই বলছি, প্রত্যেকের শ্রোতা এবং আমাদের যারা অতিথি এখানে আলোচনায় আসছেন, অন্যরা যারা যুক্ত হবেন, যার যার স্ব মতামত দিবেন। কিন্তু আমরা সাফারার বলছি যে সমাজে যখন একটি দুর্ঘটনা ঘটে যায় তখন কেউ না কেউ সাফার করে। তো আমরা চাই না যে সমাজের কোনো মানুষ কোনোভাবে সাফার করুক। প্রতিটা মানুষ সুন্দরভাবে থাকুক, সুস্থভাবে থাকুক, আনন্দ নিয়ে বাঁচুক, বাঁচার মতো করে বাঁচুক। এইটি পক্ষে বিপক্ষে কোনো বিষয়ের কথা থাকবেই, প্রশ্ন থাকবেই। পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষের মধ্যে ভিন্নতা থাকবে, মতের, স্বাদের, কাজের, ইচ্ছের সব ভিন্নতাই থাকবে। কিন্তু সব ভিন্নতার মাঝে আমরা চাই সব ভিন্নতা যার যেমন হোক, কিন্তু আপামর জনগোষ্ঠী যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ইভেন একজন মানুষও যেন আরেকজনের যারা ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে যেন আমরা নিজেদের স্বাধীনতাটা ভোগ করি, নিজের ইচ্ছেটাকে পরিপূর্ণ করি, নিজের যে ভালো গুণাবলী আছে সেটি অন্য মানুষের জন্য সেটি বিকশিত করি। এবং কোনো কিছু করতে গিয়ে আমি নিজে যেন অন্যের জন্য হার্মফুল না, আমার জন্য হুম। সোসাইটি, আমার জন্য সমাজ, আমার জন্য পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয় বা প্রশ্নবিদ্ধ না হয় আমার কোনো কাজ। এটি ছিল আমার কথা। কিন্তু মাসুদ ভাই কেন এই বিষয়টিকে নিয়ে আসলেন, এই বিষয়টিকে রুমিকে বলবো যে সঞ্চালনার জায়গাটি দায়িত্ব নিয়ে আমাদের এটি শুরু করতে। তার মাঝখানে আসিফ ভাই এবং আসিফ ভাই যদি শুরুতে কিছু বলেন, তারপর মাসুদ ভাইয়ের কাছে আসি। আমি আসলে মাসুদ ভাইকে শুরুতে বলবো, কারণ মাসুদ ভাই এই আলোচনাটা সূত্রপাত করেছেন। যেহেতু আমি হয়তো কিছু কিছু বিষয় মাসুদ ভাইয়ের বিরোধিতা করব, কিন্তু এটা হবে মানে স্বাভাবিক বিরোধিতা, স্বাভাবিক সমালোচনা, গঠনমূলক সমালোচনা। তো মাসুদ ভাই আগে শুরু করেন, তারপরে মাসুদ ভাই পরে আমি বলবো। আচ্ছা, বিশেষ করে আমার এই বিষয়ে আগ্রহী হওয়ার কারণ, বাংলাদেশে জানেন যে পরকীয়া সংক্রান্ত বেশ কিছু কারণে অনেকগুলো সহিংস ঘটনা ঘটে গেছে, যার মধ্যে ইদানিং ডাক্তার আকাশ নামে একজন চিকিৎসক, যিনি সুইসাইড করেছেন এবং তিনি সুইসাইড করার আগে তার স্ত্রীকে দায়ী করার একটা মানে মানসিকতা লক্ষ্য করা গেছে। বা তার স্ত্রী দায়ী কি দায়ী না সে বিষয়ে এখনই আমি যাব না। তো আমার কাছে মনে হয়েছে যে পরকীয়া এবং পরকীয়া নিয়ে যে সহিংস ঘটনাগুলো ঘটছে, ওটা নিয়ে মানুষের মধ্যে পক্ষে বিপক্ষে অনেক মতামত আমরা দেখতে পাই। যেমন কেউ দেখা যায় যে পরকীয়া একবারে করা উচিত না, মানে মুক্তমনাদের মধ্যেই। মুমিনদের বিষয়টা তো জানি, মুমিনরা তো বলবে যে পাথর মেরে হত্যা করে ফেলো, এটা ইসলাম শরিয়া আইন ফিরিয়ে আনো, পরকীয়া শেষ হয়ে যাবে। মুক্তমনাদের মধ্যে অনেক রকমের পক্ষে বিপক্ষে মতামত আমি খেয়াল করেছি। তখন আমার কাছে মনে হলো, আমি আবার একটা পোস্টও করেছি, ছোট্ট একটা পোস্ট 2-3 দিন আগে। সেখানে আমি বলেছি পরকীয়া হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, এরকম একটা বিষয় বলেছি। তখন দেখলাম যে আমাদের মুক্তমনা ভাইরাও মাসুদ ভাই আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে অ্যাড করব। আপনি বলেছেন পরকীয়া অধিকার, স্বাধীনতাও বলেছেন, অধিকারও বলেছেন। অধিকার কি না এইটা নিয়ে কথা হয়েছে। আপনি কি আপনার জায়গাটা একটু ক্লিয়ার করবেন যে আসলে কি পরকীয়া অধিকার নাকি ব্যক্তি স্বাধীন? না, আমি ভালো ভালো প্রশ্ন করেছেন। না, আমি অধিকারের জায়গা থেকে, আপনি দেখেছেন যে পোস্টটাকে আমি এডিট করে অধিকারের জায়গাটা আমি কেটে দিয়ে বলেছি ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। তো সেই হিসাবে পরকীয়া অধিকার এটা আমি আর মনে করি না, পরকীয়াটা অধিকার মনে করি না। তবে ব্যক্তিগত অভিরুচি মনে করতে পারি, যেটার সাথে একমত হওয়া না হওয়া নিয়ে আলোচনা হতে পারে এখন। ধন্যবাদ। আপনি তাহলে আপনার জায়গাটি ক্লিয়ার করে দিলেন আমাদের শ্রোতাদের কাছে যে আপনি আগে বলেছিলেন যে এটি অধিকার, যারা সেই সময় পড়েছিল এডিটেড ভার্সন নাও পড়তে পারে, আমি যেমন পড়ি নাই, আমি পড়েছিলাম যে আপনি বলেছেন অধিকার। তাহলে আপনি বলছেন যে এটি অধিকার না, এটি ব্যক্তি স্বাধীনতা, এটি ব্যক্তির নিজের উপরে নির্ভর করে সে করবে কি না। এই তো। কিন্তু একটি ব্যক্তি কেন করবে? বিশেষ করে বিয়ে, প্রেম এবং পরকীয়া যখন বলছেন, আসলে পরকীয়া বললে বিয়ে এবং প্রেম দুটো বিষয় চলে আসে, দুটো বিষয় কাভার হয়ে যায়। সুতরাং আমরা ওই দুটো বিষয় আনুষঙ্গিক ভাবে পর্যায়ক্রমে এমনি পরকীয়ার আলোচনার মধ্যে চলে আসবে, জন্য বিয়ে কি প্রেম কি এই বিষয়ের মধ্যে যাব না। কিন্তু পরকীয়া যখন আসে তখন পরকীয়ার সাথে বিয়ের একটা সম্পর্ক থাকে। একটা ছেলে বা একটা মেয়ে যেই হোক, সে যখন পরকীয়া করে, সে তারা দুজনেই যদি বিবাহিত না হয়, তাহলে সেই
প্রেমটাকে পরকীয়া বলার দরকার নেই। সাদামাটা অর্থে আমরা প্রেম বলতে পারি। পরকীয়া তখনই বলি যখন বিয়ের বিষয়টি থাকে। তো এখানে আমাদের বাস্তবতা এবং সমাজবিজ্ঞানীদের বাস্তবতায় বিয়ে কি, আমি ছোট্ট করে যদি বলি, সাধারণ অর্থে বিয়ে হচ্ছে একজন নারী এবং পুরুষ, ব্যতিক্রম এখন আছে সন্তান উৎপাদন এবং অর্থনীতি। তো সুতরাং যখন একটি বিয়ে হচ্ছে, বিয়ে হয় একটি নারীর সাথে একটি পুরুষের সাথে নারীর, একটি পরিবারের সাথে একটি পরিবারের, সমাজের প্রথা অনুযায়ী কিছু কমিটমেন্টের। তো সেখানে কি যখন এই যে কিছু কমিটমেন্ট থাকে, কিছু ভালোবাসা থাকে, কিছু অর্থনৈতিক ব্যাপার থাকে, সন্তান উৎপাদনের ব্যাপার থাকে, সন্তান সন্ততি আসে এবং ওই সোসাইটির কিছু নর্মস, ভ্যালুজ এবং কালচার জড়িত, সেই দিক থেকে যখন একজন মানুষ পরকীয়া করছে, তাহলে ঘরে যে মানুষটি তার আছে, তার স্বামী বা স্ত্রী, তার সাথে কি এক ধরনের প্রতারণা বা তাকে লুকিয়ে ছাপিয়ে এক ধরনের কাজ করাকেই তো আমরা অন্যায় বলতে পারি? সেটি হয়ে যাচ্ছে না? ভালো প্রশ্ন করেছেন মাওলা ভাই। আমি কিন্তু ওখানে যখন পোস্ট করেছি তখন সেখানে কমেন্টে অনেকে বলেছে যে এটা কি প্রতারণা নয়, লুকানো নয়, কিন্তু আমি পরকীয়াকে মনে করি, আমি যেটা মনে করি আর কি, জানি না পরকীয়ার মানে মানে কি বলে অভিধানের সংজ্ঞাটা কি, যে বিবাহিত কিংবা অবিবাহিত অবস্থায় দুজন মানুষ যখন কোনো একটা কমিটেড রিলেশনে থাকে, কমিটেড বলতে দুজন দুজনকে ভালোবাসে, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি, আমি বলছি বিবাহিত কিংবা অবিবাহিত যে কোনো অবস্থায় দুজন মানুষ একসাথে লিভ টুগেদার করতে পারে কিংবা আপনার বিবাহর মাধ্যমে সম্পর্ক থাকতে পারে, অন্য কোনো জায়গায় কোনো ভালো লাগার সম্পর্ক তৈরি হয়, তখন সেই ভালো লাগার সম্পর্ক তৈরি হওয়ার পরে সে পরকীয়া যদি করে, প্রকাশ্যে করবে। আমি কিন্তু একটা কথা বলি যে করলে লুকোচুরি কিছু নেই, যদি লুকোচুরি করা হয় সেটা হিপোক্রেসি এবং প্রতারণা। লুকোচুরি করবো কেন? করলে অপরপক্ষ সঙ্গীকে জানাতে পারে যে আমি আর একজনকে ভালোবেসে ফেলেছি, আর একটা সুন্দর ছেলে দেখেছি, ভালো লাগছে, কিংবা আর একটা মেয়ের প্রতি আমি আসক্ত হয়ে যাচ্ছি। তো তখন অপরপক্ষ যদি এটাকে মানতে পারে, তাহলে ওকে, যেমন আমি আসিফ ভাই নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন এই বিষয়, বর্তমানে উন্নত সমাজে কোনো জায়গায় কোনো ভালো আচ্ছা, তো অনেক ওপেন রিলেশনশিপ দেখা যায়, দুজন হাজবেন্ড ওয়াইফ কিংবা আপনার লিভ টুগেদার করছে, অথচ ওপেন রিলেশনশিপ, সেও বাইরে যাচ্ছে ও বাইরে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি একজন মনে করে যে না, তুমি এই কমিটেড রিলেশনের থেকে তুমি কমিটমেন্ট ভঙ্গ করছো বা তোমার সাথে আমার থাকা সম্ভব না, সেক্ষেত্রে পরকীয়াটাই হতে পারে ডিভোর্সের একমাত্র কারণ। আমি আর কি এই জিনিসটা বলতে চাই। কিন্তু একজন ব্যক্তি জোর করে চাপিয়ে দেওয়া যে ভাই, হ্যাঁ বলেন মাসুদ ভাই, আমার একটু ছোট্ট প্রশ্ন, তাহলে শ্রোতাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকের আলোচনা করছি প্রেক্ষিত বাংলাদেশ আর প্রেক্ষিত বিশ্ব। যদি বাংলাদেশ করি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করে তার মধ্যে দিয়ে কথা বলতে হবে। যদি বলি যে বিশ্ব পরিপ্রেক্ষিত, তাহলে সারা বিশ্বে গড়ে আমরা একটা রাফ আলোচনা করতে পারি। আপনি কোন জায়গা থেকে আলোচনাটা করছেন? আমি বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট দুইটা সমন্বয় আলোচনা করছি, অর্থাৎ আমি বিশ্বকে এবং বাংলাদেশকে আলাদা করে দেখছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন আপনি এবার আপনি বলেছেন, তাহলে শ্রোতাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমি যেটা মনে করি যে যখন কোনো ব্যক্তি, নারী কিংবা পুরুষ, অন্য কোনো রিলেশনে বা অন্য কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়, এরপরে সমাজ কিংবা রাষ্ট্র কিংবা ধর্ম বা আইন দিয়ে তাকে আটকানো হয়, তখন দেখা যায় এটাকে সে গোপনে করার চেষ্টা করে এবং অপর পক্ষ থেকে লুকায়। এই লুকোচুরির ফলাফলেই কিন্তু খুন খারাপি এবং আত্মহত্যা, হত্যাকাণ্ড, অনেক রকমের সহিংস ঘটনাও জন্ম দিচ্ছে। তো আমি যেটা বোঝাতে চেয়েছি বা আমি যেটা মনে করি যে এই লুকোচুরি দরকার নাই, প্রকাশ্যে করো, এবং যদি অপর পক্ষের পছন্দ না হয় তাহলে সেপারেট, নিরিবিলি, মানে কোন রকম ভায়োলেন্স ছাড়া দুজন আলাদা হয়ে যাও। আচ্ছা, আসিফ ভাইয়ের কাছে আসার আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি, আসিফ ভাই যদি অনুমতি দেন? আপনাকে অনেক অবশ্যই, না অবশ্যই, আমি আপনার কথাটাকে সম্মান করছি, অবশ্যই মাসুদ ভাই আপনার কথাটাকে আমি সম্মান করছি যে তোমরা ওপেনে হও যে না, আমার ভালো লাগছে না তোমার সাথে, আমার এই ক্ষেত্রে হচ্ছে না, সুতরাং আমাকে আমার আরেকজনকে ভালো লেগেছে, আমি সেখানে যাই, সেখানে তুমি যদি চাও আমরা সেপারেট হয়ে যাই। কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তবতা যদি দেখি, সেই ক্ষেত্রে একজন নারী যখন বা একজন পুরুষের সংসারে যখন দু একটা ছেলে মেয়ে থাকে, ছেলেমেয়েরা যখন একটু বড় হয়ে উঠে, তখন তাদের বিষয়টি, তাদের লেখাপড়া, তাদের সোসাইটি, তাদের বন্ধু বান্ধব, তাদের কথাকে চিন্তা করতে গিয়ে অনেকেই ডিভোর্সের মতো বিষয়টাতে যেতে পারেন না। আবার একইভাবে সেই মানুষটি কোনো না কোনো ভাবে ডিপ্রাইভ হয়ে আছে, নারীটিও হতে পারে, পুরুষটিও হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, এবং হতে গিয়ে তার আরেকজনের সাথে ভালো লাগা তৈরি হতে পারে এবং গোপনে সেই রিলেশনকেও চালিয়ে যেতে পারে, সংসারটাকেও সে বাঁচিয়ে রাখতে পারে। এটিও তো আমাদের সমাজে হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এখন এটা হচ্ছে, দেখেন সমাজে যেটা চলছে, আমরা সেটা সেই ধারাবাহিকতাটাকে আমি এর ধারাবাহিকতার পক্ষে না। কারণ এই সমাজে নারীর পোশাক নিয়ে অনেক অ্যালার্জি আছে, তারপরে অনেক ওয়াজ মাহফিলের নামে অনেক সন্ত্রাস হচ্ছে। তো যাই হোক, এগুলোর বিপক্ষে আমি। এখন সমাজে যে একটা ধারায় আজকে শত শত বছর যাবৎ বাংলাদেশ চলে আসছে। তো ব্যাপার হচ্ছে যে মা বাবার জন্য, মানে যারা মা কিংবা বাবা হবে, তাদের জন্য কিন্তু এডুকেশন দরকার সংসার করার জন্য, এবং সেক্স এডুকেশন সহ অনেক বিষয় দরকার, এজন্য যাতে করে তারা বিয়ের পরে এটাও বোঝে যে শুধুমাত্র একজনকে শারীরিকভাবে ভালো লাগার সাথে সাথে আমি সেখানে চলে যাব, সাময়িক ভালো লাগলো আর চলে যাব, কিন্তু এর পাশাপাশি সে নিজে বুঝুক
যে আমার সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ আছে, এটাও সে ভাববে। কিন্তু আমি যে জিনিসটার বিরোধিতা করি সেটা হচ্ছে যে জোর করে চাপিয়ে দেয়া। চাপিয়ে দিলে হয় কি, মনে করেন আজকে আমি যদি বলি একজন হাজব্যান্ড ওয়াইফ তারা একজন অপরকে সন্দেহ করছে বা একজন গোপনে একটা সম্পর্ক রাখছে, সেক্ষেত্রে অপরজন লুকাচ্ছে। এই লুকোচুরি করতে করতে এবার যে মনে করেন যে ওয়াইফ লুকাচ্ছে, আমি মানে ওয়াইফ লুকাচ্ছে অথবা হাজব্যান্ড লুকাচ্ছে, এখন অপর পক্ষ কি করবে, তার পেছনে গুপ্তচর বৃত্তি করবে, তার মোবাইল চেক করা, তার পেছনে পেছনে যাওয়া, এরপর এটা নিয়ে সব ভিতরে ভিতরে ক্ষোভ তৈরি হবে। এই ক্ষোভটা তো বেশি ভায়োলেন্সের জন্ম দিচ্ছে। কিন্তু যদি বিষয়গুলো আমরা ওপেন রাখি, যে এই বাধা বন্ধনগুলো রাখলাম না, যদি কোনো ব্যক্তি দেখা গেল তার একটা দুইটা সন্তান হয়েছে, তারপরেও সে নারী কিংবা পুরুষ অন্য কোথাও চলে গেছে, সেটা হতে পারে শারীরিক কারণে, হতে পারে আপনার মানে অর্থনৈতিক কারণে, অর্থাৎ হয়তো অন্য জায়গায় বেশি টাকা পাচ্ছে, হয়তো কোনো একজন স্ত্রী সে অন্য হাজবেন্ডের কাছে গেলে বেশি টাকা পাচ্ছে, পয়সাওয়ালা হাজবেন্ড পাচ্ছে, এই সমস্ত যে কোনো কারণে হোক যদি যায় তা, অথবা কোনো একজন পুরুষ সে অন্য সুন্দরী আরো বেশি সুন্দরী বউ পেয়েছে সেখানে যাচ্ছে, যদি যায় তা সেটা তার নৈতিক, আমি মনে করি অনৈতিক অবস্থান। হ্যাঁ, যদি অপরপক্ষের কোনো ফিজিক্যাল কিংবা কোনো সমস্যা না থাকে তাহলে এভাবে চলে যাওয়াটা অনৈতিক অবস্থান। এখন এই অনৈতিক শুধু ফিজিক্যাল থেকে তো হয় না ভাই, শুধু ফিজিক্যাল আমি বলবো না, এটা মেন্টালও আছে, কালচারালও আছে। হ্যাঁ, মানে এই সবকিছুরই সমন্বয়ে তো যখন এটা হবে তখন অপরপক্ষকে আটকে না রাখা। যেমন আমি ছোট্ট উদাহরণ দেই, আমার কাছে এই মুহূর্তে আমি কোন অবস্থায় মানে বলছি না, নাম বলছি না, অনেক বন্ধু বান্ধব যাদের সাথে কথা হয় মুক্তমনা, এখন দেখা গেল যে হাজবেন্ড হচ্ছে মুমিন আর স্ত্রী হচ্ছে মুক্তমনা, সেক্ষেত্রে এখন কিন্তু ওই সমাজের চাপে, বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে তারা থাকছে, স্ত্রী কোনোভাবেই লোকটাকে বরদাস্ত করতে পারছে না, অথচ থাকছে। আবার ঠিক উল্টো হয়, হাজবেন্ড হচ্ছে মুক্তমনা, স্ত্রী হচ্ছে মুমিন, তো সমাজের চাপে এটা থাকছে কিন্তু আসলে তারা একে অপরকে বরদাস্ত করতে পারছে না। তা আপনি ভাবুন না যে দুজন মানুষ একজন আরেকজনকে পছন্দ করছে না এবং দুজনই সম্পূর্ণ ভিন্ন মতের, এবং এই মতটা সংঘাতের তৈরি করছে। যদি সংঘাতের তৈরি না করতো সেটা এক কথা ছিল, সংঘাতের তৈরি করছে, সেক্ষেত্রে জোর করে সমাজ সবাই কেন চাপিয়ে দেবে? সেক্ষেত্রে দুজন যে একসাথে বিছানায় থাকছে, আমি তো মনে করি এটা হচ্ছে মানে সমাজের করা ধর্ষণ। অর্থাৎ একজন নারী একজন পুরুষকে পছন্দ করছে না, হয়তো তাদের বিবাহিত জীবন 2 বছর বা 3 বছর বা 10 বছর, সমাজ বলছে না একসাথে থাকো, তাহলে কি আমি এই কথা বলতে পারবো না যে এই নারী পুরুষের যে যৌন মিলনটা এটা হচ্ছে সমাজ কর্তৃক তারা ধর্ষিত হচ্ছে, কেউ কাউকে চাচ্ছে না, সমাজ কেন ধর্ষণ করবে দুজনকে? ভালো পয়েন্টের অবতারণা করেছেন। আমি একটু আসিফ ভাইয়ের কাছে যাই, আপনাকে একটু লাইনে রাখি, আপনার কাছে ফিরে আসবো। আসিফ ভাই, মাসুদ ভাই যে কথাগুলো বললেন আমাদের আজকের যে টপিক, এই বিষয়ে আপনি সাধারণ ভূমিকাটাই কি বলবেন? সাধারণ ভাবে আমি বলবো যে আমি পরকীয়া সমর্থন করি না। পরকীয়াকে আমি অন্যায় মনে করি, তবে অপরাধ মনে করি না। অন্যায় এবং অপরাধ হচ্ছে দুইটা ভিন্ন বিষয়। এটা হচ্ছে নৈতিক ভাবে অন্যায়, তবে যদি তারা ওপেন রিলেশনশিপে থাকেন, যে কাপলটা, সেই কাপলটা যদি ওপেন রিলেশনশিপে থাকেন, ওপেন রিলেশনশিপের মধ্যে মানে চুক্তিটাই হচ্ছে এমন যে পরস্পর এইভাবে চুক্তিবদ্ধ যে একজন চাইলে অন্য আরেকজনের সাথে প্রেম করতে পারবেন, অপরজনও আরেকজনের সাথে প্রেম করতে পারবেন, দুইজনই এই বিষয়ে মুক্ত। এই রিলেশনশিপটাকে আমরা বলি ওপেন রিলেশনশিপ। এটা এখন ইউরোপে খুবই প্রচলিত। যারা এই রিলেশনশিপে যেতে চান তারা এই রিলেশনশিপে যেতে পারেন, এখানে কোনো সমস্যা নাই, কেউ কিছু মনে করে না। কিন্তু যদি বৈবাহিক সম্পর্ক হয় বা কমিটেড রিলেশনশিপ হয়, সেই ক্ষেত্রে যদি একজন পরকীয়া করে সেটাকে অবশ্যই আমি অন্যায় মনে করি। এখানে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ মানে ভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করা দরকার। একটা হচ্ছে যে পরিবার প্রথা, 2 নম্বর হচ্ছে পরিবারের সাথে কিন্তু সন্তান উৎপাদন এবং সন্তানকে লালন পালন এই জিনিসগুলো থাকে। 2 নম্বর হচ্ছে ব্যক্তি মালিকানার যে ধারণা, সেটা কিন্তু মানুষের খুব বেসিক একটা ধারণা। আপনি যদি মানে আমি আরেকটু ছোট করেই বলছি যে যেমন ধরেন আপনি বিস্তারিত বলেন, সবার বোঝার সুবিধা হোক। আচ্ছা, ব্যাপার হচ্ছে যেমন ধরেন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলার যে একদম প্রধান মৌলিক যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা হচ্ছে যে ব্যক্তি মালিকানার উচ্ছেদ ঘটাতে গিয়ে ব্যাপারটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা মানুষের এই বেসিক জায়গাগুলাকে হ্যাম্পার করেছিল। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ব্যক্তি মালিকানা আসলে কি। আমার সন্তান হচ্ছে আমার মালিকানার মতো একটা ব্যাপার। আমি যে সন্তান উৎপাদন করব সেটা হচ্ছে মানে একদম, যদি আমি মানে ঈশ্বর দৃষ্টিতে দেখি যে সে হচ্ছে আমার উৎপাদিত একটা জিনিস, আমার এবং আমার স্ত্রীর দ্বারা উৎপাদিত একটা জিনিস, এবং এইটার মালিকানা আমি এবং আমার স্ত্রী দুইজনই এইটার মালিকানা বোধ করি। এবং আমি চাই যে আমার সন্তান যেন সবচেয়ে ভালো খাবারটা খায়, সবচাইতে ভালো স্কুলে যায়, সবচাইতে মানে সুন্দর জামাটা পরে। এই যে এই কামনাগুলা কিন্তু প্রতিটা মানুষের বেসিক কিছু ধারণা। এই ধারণার বাইরে মানুষ কখনো যেতে পারবে না। এখন সে চাইবেই, যে কোনো দেশের মানুষ হোক, যে পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষ হোক, সে আফ্রিকার জঙ্গলের মানুষ হোক, কিংবা সে বাংলাদেশের মানে একটা কৃষিজীবীর মানুষ ছেলে হোক,
অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে হোক, যেই হোক, অথবা বিল গেটস এর ছেলে হোক, প্রত্যেকটা মানুষ চায় তার সন্তানকে একটু বেশি দিতে, একটু মানে প্রায়োরিটি দিতে। আমার সন্তান, আমার প্রজন্ম, এটার একটা বায়োলজিক, এটার একটা ইভলিউশনারি ব্যাখ্যাও আছে যে প্রত্যেক মানে প্রজাতি চায় তার সুসন্তান উৎপাদন করতে এবং তার বংশবৃদ্ধিটা করতে, হ্যাঁ, তার বংশটা যেন চলে যায়, তার বংশটা যেন মানে রেখে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা প্রত্যেকটা জীবের খুব বেসিক একটা টেন্ডেন্সি। এখন সমাজতান্ত্রিক রাষ্ট্রের সাথে এই জায়গাটাতে মানে মানুষের বেসিক ইনস্টিংক্টের একটা বিরাট সংঘাত দেখা দিয়েছিল, যে মানুষ যদি সন্তানকে রাষ্ট্র যখন ব্যক্তি মালিকানার উচ্ছেদ ঘটায় এবং সন্তানকে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে ঘোষণা করে, তখন যে সমস্যাটা হয় যে বাচ্চার লালন পালনের দায়ভার সরকার নেয় বা রাষ্ট্র নেয়। রাষ্ট্র নেওয়ার পরে রাষ্ট্র যেভাবে চাচ্ছে সেভাবে সন্তানকে লালন পালন করছে, এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখা গিয়েছিল যে পরিবার প্রথাটা খুবই দুর্বল হয়ে গিয়েছিল এবং পরিবারগুলা ভেঙে পড়ছিল। এটা ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলার ভেঙে পড়ার একটা অন্যতম প্রধান কারণ। এটা আপনি বিভিন্ন ধরনের লেখা পড়তে পারেন এটা, এই বিষয়ে আমি বেশ কিছু ইয়াও পড়েছি। হ্যাঁ, সমাজতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত চমৎকার ব্যবস্থা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মার্কস যে কথাগুলো বলে গেছেন সেগুলো অত্যন্ত মানে থিওরিটিক্যালি অসম্ভব ভালো কথাবার্তা, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা ব্যবহার করি তখন আমরা দেখি যে এইগুলা মানুষের এই ধরনের বেসিক ইনস্টিংক্টের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো আমি যেটা বোঝাতে যাচ্ছি যে পরকীয়া সম্পর্কের মধ্যে যদি একজন বা দুইজনই যদি পরকীয়া সম্পর্ক করে, সেখানে পরিবার প্রথাটা দুর্বল হয়ে যায়। পরিবার প্রথাটা দুর্বল হলে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা হচ্ছে গিয়ে আমাদের যে সন্তানেরা, যেমন ধরেন আমি আমার সন্তানের কাছে কি চাই, আমার সন্তান আমার ছেলে যখন একটু ভয় পায়, কোথাও গিয়ে একটু ভয় পায় বা কোথাও গিয়ে একটু ব্যথা পায়, সবার আগে সে আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে দেখে যে মানে আমি তাকে রক্ষা করব, আমি তাকে দৌড়ে গিয়ে না কোনো ভাবে তাকে রক্ষা করব। এটা আমি আমার বাচ্চার ভিতরে, সে কোনো ধরনের বিপদের আশঙ্কা দেখলেই দেখা গেল একটা জিনিস ধরে সে টেনে ফেলে দিয়েছে, এখন সে আটকে গেছে এখানে, সে আর নড়তে পারছে না, এখন সে আমার দিকে তাকিয়ে সে হু হু করতেছে। এখন এই জিনিসটা কিন্তু খুব ছোট একটা জিনিস, কিন্তু এটা কিন্তু মানে আমাদের যে পারস্পরিক সম্পর্ক এইটাকে মানে খুব পরিষ্কার ভাবে ব্যাখ্যা করে যে ওর নির্ভরশীলতা হয়ে উঠেছে আমি এবং আমারও নির্ভরশীলতা হয়ে উঠেছে ও। এখন এই সম্পর্কটার মধ্যে এইটা যদি ধরেন রাষ্ট্র যদি আমার বাবুর মানে দায়ভার নিত, যেমন ধরেন আমি রাত্রেবেলা এই গত 3 দিন আগে রাত 3টার সময় আমার বাবু উঠে হঠাৎ করে বমি করা শুরু করেছে। এখন যদি আমি সারা রাত ওকে নিয়ে হাঁটাহাঁটি করেছি, ওকে কান্না থামিয়েছি, ওকে হাঁটাহাঁটি করেছি। এখন এই জিনিসটা যদি রাষ্ট্র যদি আমার সন্তানের মালিকানা নিত এবং রাষ্ট্রীয় কোনো একটা মানে জায়গায় যদি আমার সন্তানকে লালন পালন করা হতো, যেমন ধরেন আমরা স্বামী স্ত্রী, আমরা মানে একজন নারী এবং একজন পুরুষ, আমরা যৌন সম্পর্ক করলাম এবং আমাদের মধ্যে থেকে একটা সন্তান জন্ম হলো, সন্তানটাকে রাষ্ট্র নিয়ে গেল, রাষ্ট্র নিয়ে গিয়ে সন্তানটাকে সুসন্তান হিসেবে লালন পালন করলো। আমি ধরে নিলাম যে রাষ্ট্র খুব চমৎকার ভাবে সেই সন্তানটাকে লালন পালন করছে, কিন্তু তারপরেও আমি মনে করি না রাষ্ট্র এইটুক করতে পারবে যে রাত্রে 3টার সময় উঠে আমার বাচ্চার বমি পরিষ্কার করা এবং আমার বাচ্চাকে নিয়ে রাত্রেবেলা সারা রাত হাঁটাহাঁটি করা। এইটা রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি, কোনো মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব না। এই কাজটা শুধুমাত্র করতে পারবো আমি এবং আমার ওয়াইফ, এই দুইজনের ছাড়া, এই দুইজনের বাদে পৃথিবীর আর কোনো ব্যক্তি গায়ে বমি নিয়ে বমি পরিষ্কার করে আমার বাচ্চাটাকে সারা রাত ধরে মানে ঘুম নষ্ট করে আমার বাচ্চাটাকে সারা রাত নিয়ে হাঁটাহাঁটি করা, এটা অন্য কারো মানুষের পক্ষে সম্ভবই না। এই জিনিসটা আমি আসলে বোঝানোর চেষ্টা করছি এটা যে ব্যক্তি মালিকানা এবং মানে রাষ্ট্রীয় মালিকানার যে পার্থক্য, এই জায়গাটা খুব ভালোভাবে না বুঝলে পরকীয়া সম্পর্ক নিয়ে আসলে কথা বলার কোনো অর্থ হয় না। পরকীয়া সম্পর্কটার সাথে সম্পদের সম্পর্ক আছে, ব্যক্তি মালিকানার সম্পর্ক আছে এবং পরিবার প্রথার সম্পর্ক আছে। এখন পরকীয়া সম্পর্ক হলে আমি যেটা বলছি সেটা হচ্ছে পরিবার প্রথাটা দুর্বল হয়ে যায়। এখন আমি কি এরকম কিছু বলছি যে পরিবার প্রথাটাকে টিকিয়ে রাখতেই হবে? না, আমি সেটাও বলছি না। আমি বলছি যে স্বতঃস্ফূর্ত ভাবে পরিবার প্রথা যদি উঠে যায় তখন উঠে যাবে, এটাকে আটকানো যাবে না। কিন্তু এই যে ইউরোপে যেরকম হচ্ছে, পরিবার প্রথাটা দুর্বল হয়ে গেছে এবং এখন মানুষ প্রচুর পরিমাণে ডিভোর্স নিচ্ছে, একটু সমস্যা হলে ডিভোর্স নিচ্ছে, এবং ওপেন রিলেশনশিপে দেখেন পরিবার প্রথার কিন্তু নতুন নতুন ফর্ম বের হয়েছে, নতুন নতুন ধারণা, নতুন নতুন পরিবারের ধারণা বের হয়েছে। এখন লিভ টুগেদার করছে, সেটাও কিন্তু একটা পরিবারের মতো। আমি ইউরোপে আমার প্রতিবেশীদের মধ্যেই দেখেছি তারা দীর্ঘদিন ধরে লিভ টুগেদার করছে, এবং কি হচ্ছে একটা সময় যে তাদের বাচ্চা হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, বাচ্চার 17-18 বছর বয়স, তখন ওই ছেলেটা এবং মেয়েটা ভাবলো যে আচ্ছা এখন বিয়ে করে না যায়, আমাদের ছেলে বড় হয়ে গেছে, 18 বছর হয়ে যাচ্ছে, এখন আমরা বিয়ে করে নিই, চলো। তখন দুইজন মিলে বিয়ে করে নেয়।
কারণে, কিন্তু এতদিন কিন্তু তারা একটা লিভিং রিলেশনশিপে ছিল। তার মানে হচ্ছে পরিবার প্রথাটারই একটা নতুন নতুন ফর্ম তৈরি হচ্ছে। সেই ফর্ম গুলা হচ্ছে ওপেন রিলেশনশিপ হতে পারে, লিভিং টুগেদার হতে পারে, আরো নানা ধরনের ব্যাপার স্যাপার হতে পারে। এমনকি সমকামীদের মধ্যেও দেখা যাচ্ছে সমকামীরাও এখন নতুন পরিবার গঠন করছে এবং সন্তান লালন পালন করছে, সন্তান দত্তক নিয়ে লালন পালন করছে, সেটাও একটা পরিবার। এখন এই সব পরিবারকেই আমি একত্র করে বলছি যে এখন যে আমাদের যে পরিবারের ধারণা যে ছিল প্রাচীন যে ধারণা, সেই ধারণাটা তো পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন তো আর সেই ধারণাটা অপরিবর্তনীয় কোনো ধারণা না, সেটা ধীরে ধীরে নানা রূপ নিচ্ছে। এখন যেই আমাদের প্রাচীন পরিবারের ধারণাটা ছিল যে জামাই পিটালেও বউকে থাকতে হবে, বা বউ খারাপ হলেও জামাই থাকতে হবে, জোর করে থাকতে হবে, সেই জায়গাটা থেকে এখন উন্নত বিশ্ব ধীরে ধীরে বের হয়ে আসছে। কিন্তু বাংলাদেশের কথা আমি বলছি না, বাংলাদেশ বা মানে একটু অনুন্নত অঞ্চলে এখনো এই ধরনের কেস, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটে যে কোনো ঘটনায় যে কোনো কিছুই হোক ডিভোর্স করা যাবে না। এর সাথে সম্পর্ক আছে হচ্ছে গিয়ে নারীর ক্ষমতায়নের, নারীর শিক্ষার। একটা শিক্ষিত নারী যদি না থাকে, একজন মানে একটা স্বাবলম্বী নারী যদি না হয়, একজন নারীর যদি শিক্ষাটা যদি ঠিক মতো না পায়, তাহলে সে কিন্তু তার স্বামীর ঘর ছেড়ে যেতে পারবে না। সে গিয়ে কোথায় যাবে? তার তখন এই যে দেনমোহরের টাকার জন্য তার নির্ভর করতে হবে যে স্বামী তাকে দেনমোহর দিবে। এবং এখানে দেনমোহরটাও খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়বস্তু, যে দেনমোহরটা আসলে কি। ইসলামিক পরিভাষায় আমি যতটুকু পড়েছি, মাসুদ ভাই আরো ভালো বলতে পারবেন, ইসলামিক পরিভাষায় দেনমোহরটা হচ্ছে যৌনাঙ্গের অধিকার অর্পণ করা, কিনে নেওয়া। মাসুদ ভাই হ্যাঁ, যৌনাঙ্গটা কিনে ফেলা। হ্যাঁ, এই যৌনাঙ্গটা কিনে ফেলা। এখন যৌনাঙ্গ স্পর্শের আগে আপনার একজন স্বামীর সেই টাকাটা পরিশোধ করতে হয় এবং মালিকানা হস্তান্তর করতে হয়। মালিকানা হস্তান্তর করে একজন পিতা সেই মালিকানাধীন মেয়েকে আরেকজন পুরুষের হাতে হস্তান্তর করে এবং সেই মেয়েটাকে মানে দেনমোহরটা দিতে হয়। আবার যখন দাসী হস্তান্তর করে, দাসী হস্তান্তরের সময় মেয়েটা সেই টাকাটা পায় না, দাসী হস্তান্তরের সময় টাকাটা পায় হচ্ছে কি সেই যে দাসীটার যে আগের মালিক ছিল, সেই আগের মালিক, সে মালিকানা সেই টাকাটা পায়। এখন এই দুই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে এই দুই ক্ষেত্রে কিন্তু যৌনাঙ্গের মালিকানা সে আসলে অর্পণ করছে, ট্রান্সফার করছে। এখন এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের দেখতে হয় যে আমাদের সমাজে এখন পর্যন্ত নারীরা যেহেতু শিক্ষা গ্রহণ করছে না ঠিক মতো তাদেরকে শিক্ষাটা দেওয়ার শিক্ষার অধিকারটা আমরা সুনিশ্চিত করতে পারিনি। সেই কারণে যে ঘটনাটা ঘটছে যে নারীর ক্ষমতায়ন হচ্ছে না, নারী স্বাবলম্বী হচ্ছে না, এই কারণে তার ওই দেনমোহরের টাকার উপর নির্ভর করছে। এবং এই দেনমোহরের টাকার লোভে অনেক নারী আসলে মনে করে যে তাদের আর শিক্ষার কি প্রয়োজন, তাদের তো আর শিক্ষার প্রয়োজন নাই, কারণ সে তো দেনমোহরের টাকা পাচ্ছে, একটা বিপদ ঘটলে বা স্বামী ডিভোর্স করলে তো সে দেনমোহরের টাকাটা সে তার হাতে থাকছে। এবং এখন দেখা যায় যে বাংলাদেশে একটা বিয়ে করতে গেলে দেনমোহরের বাজার দর খুব চড়া এবং 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। এটা তো মানে একেবারেই মানে গরু কেনা বেচার মতো ঘটনা ঘটছে এখন বাংলাদেশে। একটা দেনমোহর তো খুবই খারাপ প্রথা। এখন এই দেনমোহর প্রথা যতক্ষণ টিকে আছে ততক্ষণ কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে যে একটা নারী যদি 30-35 লক্ষ টাকা দেনমোহর নেয়, এখন দেনমোহর নেয়ার পরে সে কি পরকিয়া করতে পারে কিনা, এখানেও কিন্তু একটা ব্যাপার আছে। সে যদি ইসলামী নিয়ম মেনে দেনমোহরের টাকাটা গ্রহণ করে তারপরে যদি সে পরকিয়া সম্পর্কের মধ্যে যায়, তাহলে কিন্তু সে একটা ব্যবসায়িক চুক্তি ভঙ্গ করছে। এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আপনি যদি একজনের থেকে একটা প্রোডাক্ট কেনেন, এটা খুবই বাজে শোনাচ্ছে শুনতে, আমি অবশ্যই জানি যে এটা খুবই বাজে শোনাচ্ছে, কিন্তু ইসলামের সিস্টেমটা এরকম যে ইসলামের সিস্টেমটা হচ্ছে নারীটাকে বিক্রি করা। যেই নারীটা 35 লক্ষ টাকা দেনমোহর নিয়েছে, সেই নারীটা নিজেকে বিক্রি করেছে, নিজের যৌনাঙ্গ বিক্রি করেছে একটা পুরুষের কাছে। যেই মুহূর্তে সে টাকাটা নিচ্ছে, সেই মুহূর্তে সে আসলে যৌনাঙ্গ বিক্রি করছে এবং যৌনাঙ্গটা অন্য কাউকে ব্যবহার করতে দেওয়ার মতো অধিকার তার থাকে না। লিগালি যদি আপনি দেখেন তাহলে সে এই অধিকার প্রাপ্ত হয় না। এখন যদি সে টাকা মানে এই দেনমোহরটা না নিয়ে যদি সে প্রেমের সম্পর্কের মাধ্যমে যদি তাদের মানে বিয়ে হতো বা তারা একসাথে থাকতো, সেখানে একটা কথা ছিল, সেখানে আমি অবশ্যই বলতাম সেটা একটা অন্যায়, নৈতিকভাবে অন্যায়, কিন্তু অপরাধ না। কিন্তু যদি 35 লক্ষ টাকা নেয়ার পরে যৌনাঙ্গ অর্পণের পরে যদি সে পরকিয়া করে, তখন দেখা যাচ্ছে যে এখানে একটা ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, ব্যবসায়িক চুক্তি ভঙ্গ হচ্ছে। এই কাজটা কিন্তু অপরাধ, এই কাজটাকে আমি অপরাধ বলে মনে করি, কারণ সে তো আগের সিস্টেমটা ফলো করেই সে এই পর্যন্ত এসছে। আমি দেনমোহরও সমর্থন করি না, আমি যৌনাঙ্গের অধিকার অর্পণ করার যে সিস্টেমটা পুরাটাই সমর্থন করি না, কিন্তু যদি একটা নারী নিজেকে একজন প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করে 35 লক্ষ টাকা নিয়ে তারপরে যদি সে পরকিয়া করে, তখন তো অবশ্যই তাকে ব্যবসায়িক চুক্তি ভঙ্গ হচ্ছে এখানে। আর
আর্থিক ক্ষতি হচ্ছে এখানে একজন পুরুষের, সেই অভিযোগ সে দায়ের করতেই পারে। সেখানে তো আমি মানে হ্যাঁ বলেন, আপনি কি শুধু এখানে নারীকে দায়ী করবেন নাকি পুরুষেরও খুব কমিটমেন্টের বিষয়টি আছে এখানে? নারী দেনমোহর দিয়ে প্রচলিত ধারা অনুযায়ী চলে এসছে এই ইসলাম ধর্মমত, কিন্তু একজন পুরুষ যখন একটা নারীকে নিয়ে আসছে তারও তো কিছু কমিটমেন্ট আছে তার প্রতি। তো সেই ক্ষেত্রে পুরুষ যখন পরকীয়া করছে সে কি তার জায়গাটি ভঙ্গ করছে না? আমি শুধুমাত্র স্পেসিফিকলি এই ঘটনাটার কথা বলছি, যে আকাশ এবং মিতু যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার কথা বলছি। অন্যান্য ঘটনার কথা আমি একটু পরে আসছি, সামগ্রিকভাবে সাধারণভাবে যে ঘটনাগুলো সেগুলোতে একটু পরে আসছি। আমি শুধুমাত্র স্পেসিফিকলি এই ঘটনাটার কথা বলছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আচ্ছা, এখন আমি তাহলে সামগ্রিকভাবে বলি যে সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি যে একজন একজন পুরুষ যদি পরকীয়া করে সেটাও তো অন্যায় হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো ব্যবসায়িক লেনদেন হচ্ছে না। সেই জন্য এই জিনিসটাকে আমি ধরে নিব যে এটা একটা নৈতিক অন্যায়, কিন্তু অপরাধ না। কিন্তু এটার সাথে যখনই টাকা পয়সার ব্যাপার জড়িত থাকবে বা কোনো লাভ ক্ষতির ব্যাপার জড়িত থাকবে তখন এটা অবশ্যই একটা অপরাধ এবং মানে এটা একটা মানে পানিশেবল ক্রাইম হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে আর্থিক ক্ষতি হচ্ছে, একজন মানুষের আর্থিক ক্ষতি তো আপনি করতে পারবেন না, মানে আপনি যদি রাষ্ট্র হিসেবে দেখেন, আইন হিসেবে দেখেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মাসুদ ভাইয়ের যে এই যে আলোচনাটা, সেই আলোচনাটাতে এখন আমি আসি যে আমি মনে করি না যে মাসুদ ভাই যদিও এটা এডিট করে দিয়েছেন, আমি মনে করি না যে এটা অধিকার। অধিকার হচ্ছে সেই জিনিস যে জিনিস অন্যের অধিকার হরণ করে না। যখন সেটা অন্যের অধিকারকে হরণ করবে তখনই সেটা একটা অন্যায়। এবং এটা স্বাধীনতা হতে পারে কিন্তু অধিকার কখনোই হতে পারে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আচ্ছা আমি একটু হারিয়ে গেছি যে কি বলছিলাম। আচ্ছা তাহলে আপনারা আবার বলেন, আমি অনেকক্ষণ লম্বা চড়া কথা বলে ফেলেছি, আপনারা আবার একটু বলেন, তাহলে আমি আবার একটু পরে বলি। আচ্ছা মাসুদ ভাই প্লিজ। হ্যাঁ, আসিফ ভাইয়ের কথা থেকে আমি বেশ কিছু পয়েন্ট পেয়েছি যেটা আলোচনার মতো। উনি বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। যেমন একটা বিষয় উনি আলোকপাত করেছেন যে মানে এটা একটা চুক্তি। এটা ঠিক যে যখন চুক্তিটা যদিও একটা মানে বাজে চুক্তি, মানে আমরা মনে করি একটা অনৈতিক চুক্তি, যে একটা মেয়ে তার শরীরকে বিক্রি করছে তার অভিভাবকদের তত্ত্বাবধানে কিংবা নিজে নিজে। ধরুন যে মেয়েটা প্রেম করার পরে কোনো একজন প্রেমিকার সাথে দেনমোহরের বিনিময়ে বিয়ে বসলো, বা কোনো একজন প্রেমিকের সাথে প্রেমিককে বিয়ে করলো দেনমোহরের বিনিময়ে, সেক্ষেত্রে কিন্তু এবং পালিয়ে গিয়ে বিয়ে করলো ধরেন, অথবা মানে পরিবারের সম্মতি বলতে কি তার নিজের ইচ্ছা বিয়ে করলো, তাহলে কিন্তু ওই দেনমোহরটা অর্থাৎ নিজেকে বিক্রি করার জন্য ওই মেয়ে নিজে দায়ী। শিক্ষা দীক্ষা দায়ী সেটা পরে, কিন্তু নিজে দায়ী। আর যদি কোনো একটা বাচ্চা মেয়েকে তার পরিবার তাকে বিয়ে দেয় বা পরিবার যদি তাকে বিয়ে দেয়, সেক্ষেত্রে বাবা মা সরাসরি দায়ী, মেয়েটা তখন হয়তো অভাবে সরাসরি দায়ী হবে না। তো এটা ঠিক যে উদ্দেশ্যে মেয়েটা বা একটা নারীর শরীরটাকে বিক্রি করা হয়েছে, একটা পুরুষ বহু কষ্ট করে পয়সাপাতি জমিয়ে 35 লাখ টাকা হোক কিংবা 10 লাখ টাকা হোক বা 5 লাখ টাকা হোক, ওই টাকা জমিয়ে তারপরে ওই মেয়েটার যৌনাঙ্গটা খরিদ করেছে, যেটা হেদায়া কিতাবে স্পষ্ট করে বলা আছে, ফতোয়ায়ে শামী এবং ফতোয়ার কিতাবগুলোতে বলা আছে যে কেনা হয়, এবং হানাফি মাযহাব এর উপরে ফতোয়া, অন্য সব মাযহাবও একমত, আহলে হাদিসেরও এতে একমত। তো যখন যৌনাঙ্গটা কেনা হয়ে গেল, এখন কেনার পরে সেটা যদি কোনো মেয়ে বিক্রি করে অর্থাৎ অন্য জায়গায় আবার দিয়ে বেড়ায়, তাহলে সেটা তো অবশ্যই মানে টাকা মানে কি বলে চুক্তি ভঙ্গের মধ্যে সামিল হয়। এবার আমি যাই যে পক্ষান্তরে যদি কোনো পুরুষ পরকীয়া প্রেম করে তাহলে পুরুষের কি হবে? যদিও পুরুষও যদি ইসলাম ধর্মের দৃষ্টিতে পরকীয়া করার পর অর্থাৎ মানে বিবাহের পর অন্য জায়গায় রিলেশন, অন্য জায়গায় ফিজিক্যাল হয়, তাহলে তার শাস্তি হচ্ছে আপনার পাথর মেরে হত্যা করার একটা শাস্তি আছে। তো বিষয় হচ্ছে পুরুষ যদি করে তাহলে কিন্তু সে জিনা করার শাস্তি পাবে, সে কিন্তু বিক্রি করা জিনিস অন্য জায়গায় দেয়ার জন্য সে দায়ী হবে না। কারণ বিবাহের জন্য ওই পুরুষকে বহুগামী হওয়ার সুযোগ দিয়েছে ইসলাম ধর্ম, নারীকে দেয় নাই। এমনকি বাংলাদেশের এখনকার সময়ের যে বিবাহের যে কাবিননামা আছে, কাবিননামার মধ্যে একটা পয়েন্ট থাকে যে হাজব্যান্ডের কি অন্য কোনো স্ত্রী বর্তমান আছে কিনা। খেয়াল করবেন যে হাজব্যান্ডের, আমি অবশ্য স্বামী শব্দটা বলি না কারণ স্বামীর মধ্যে একটা মালিকানা থাকে, হাজব্যান্ড বা বরের অন্য কোনো স্ত্রী বর্তমান আছে কিনা। এবং আমরা জানি যে বাংলাদেশের আইনে প্রথম স্ত্রীর অনুমতি ক্রমে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারে একজন হাজব্যান্ড, একজন বর। যদিও অনুমতিটা বাড়তি সংযোজন, এটা ইসলাম বিরোধী আইন এবং এটা ইসলাম বলে না যে অনুমতি লাগবে। যাই হোক, তাহলে হাজব্যান্ড যে মাসুদ ভাই আপনাকে এখানে একটু রাখবো, আমাদের একটু নেট সমস্যা হচ্ছে, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমরা কি এমন করতে পারি, এবং শ্রোতাদেরও অ্যাড করতে পারছি না, চারটা একসঙ্গে টানতে গিয়ে আমার এন্ড থেকে খুব সমস্যা হচ্ছে, আমি প্রায় কিছুই শুনছি না। এমন যদি হয় যে আমরা এই পেজ থেকে বেরিয়ে গিয়ে আসিফ ভাইয়ের পেজ থেকে আমরা আসি একটু লাইভে, তারপরে আপনি যুক্ত হন। আমার পেজ থেকে কিভাবে আসবেন?
কিভাবে আসবেন আমি আসলে জানি না। এখান থেকে আমরা বেরিয়ে যাব, আপনি নরমালি যেভাবে লাইভ করেন সেভাবে আপনার পেজ। আচ্ছা, তাহলে আমি আগে একবার মাসুদ ভাইকে যুক্ত করব, একবার আপনাকে যুক্ত করব। আমাদের যখন যাকে খুশি যুক্ত করলেন, অন্যদের যুক্ত করতে পারবো তাহলে আমরা, কারণ এখানে আমরা একটা লিংক দিচ্ছি যে লিংকটা ইনস্টল করে এসে অন্যরা যুক্ত হতে পারবে, কিন্তু সেই লিংকটা অনেকেই যুক্ত হতে পারছে না। আর একসাথে যতগুলো লিংক অ্যাড হবে ততটাই সবগুলো এসে এই নেটটার উপরে চাপ পড়ছে, বিশেষ করে আমার এন্ড থেকে আমি পাচ্ছি না। আমার যে নেটটা যেটা ইউজ করছি সেটা এই 4G কভার করে উঠতে পারছে না। তো মাসুদ ভাই সরি, আমি আপনাকে একটু থামিয়ে দিলাম, এখান থেকে কথাটা আবার শুরু করেন আপনি। শুধু আসিফ ভাই এখন এখান থেকে আমরা বেরিয়ে যাই, আসিফ ভাই তার পেজ থেকে লাইভে এসে মাসুদ ভাইকে অ্যাড করেন। তারপরে আমি তাহলে যদি মনে করেন আমাকে অ্যাড করতে পারেন, রুমি ভাইকে একটু অ্যাড করবেন। আচ্ছা মাসুদ ভাই, তাহলে আমি খুব মনোযোগ সহকারে দেখছেন উনি। মাসুদ ভাই তাহলে আমি আমার পাতা থেকে আমি আসি লাইভে, আপনি একটু যুক্ত হন তাহলে। হ্যাঁ আমি আসছি, ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 মিনিট সময় দিন আমাকে মাঝখানে। হ্যাঁ শ্রোতারা, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে নেটে আমার এর থেকে সমস্যা হচ্ছে। আমি সমস্ত দায়টা আমি আমার ঘাড়ে নিচ্ছি, আমার নেটটা সমস্যা করছে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের একটু সাময়িক অসুবিধা হলো। এই অসুবিধাটা আশা করি যে আসিফ ভাই যখন লাইভে আসবে তার পেজ থেকে আমরা এই অসুবিধাটা কাটিয়ে নেব। এবং কানিজ ফাতেমা নামে একজন এখানে একটা কমেন্ট করেছেন, পিন করা হয়েছে, এটি কমেন্ট আমি পড়বো। শিক্ষিত স্বাবলম্বী মেয়েদের দেনমোহরের দরকার, আনপ্রিভিলেজ মেয়েদের দরকার আছে যতদিন না উত্তরাধিকার আইন সংস্কার হয়। এই কথাটা নিয়ে আমরা শেষের দিকে একটু আলোচনা করবো। চমৎকার একটা কথা বলেছেন আমাদের উত্তরাধিকার আইন সংস্কার নিয়ে। ওকে ঠিক আছে, আপাতত